নাইস নাইস, চলো শুরু করি। আমরা হচ্ছে গিয়ে গ্র্যাভিটি দিয়ে কথা বলবো আজকে। তো যে অ্যাজ আই ওয়াজ সেইং, গ্র্যাভিটি ইজ নট অনলি ফর আর্থ, মার্সেরও গ্র্যাভিটি হইতে পারে। আমরা যখন আর্থের গ্র্যাভিটি নিয়ে বলি তখন বলি দ্য ফোর্স দ্যাট ইজ পুলিং অন এনি অবজেক্ট বাই দি আর্থ ইজ কল দ্য গ্র্যাভিটি। ঠিক আছে? আচ্ছা, এখন মানে আমাদের মেইন আলোচনা আসলে আজকে গ্র্যাভিটি নিয়ে না, গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন নিয়ে। এবং গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন যে ভ্যারি করে, আর্থ ক্রাস্টে একরকম, আর্থ ক্রাস্ট থেকে বা সারফেস থেকে আপ গেলে একরকম, ডাউন গেলে অন্যরকম, এই পার্সপেক্টিভটা নিয়ে আমরা আজকে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, তো গ্র্যাভিটি, এখন গ্র্যাভিটি যখনই কথায় আসে তখনই কিন্তু সেন্টার অফ ম্যাস আর সেন্টার অফ গ্র্যাভিটি এই দুইটার একটা ডিফারেন্স চলে আসে। সেটা নিয়েও আজকে আসলে ওইভাবে ডিটেলসে কথা বলবো না। আমরা আজকে জি এর ম্যাগনিটিউড গুলো কেমনে ভ্যারি করে, কেন ভ্যারি করে, জি বলতে ছোট জি আর কি, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন জি আর কি। আচ্ছা, অ্যান্ড গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন আসলে আমরা কিভাবে ফাইন্ড আউট করবো? মোরাললেস আমাকে যে সবসময় আর্থেরটাই বের করতে হবে এরকম না। বইয়ে নিশ্চয়ই একটা এরকম লাইন পড়ছো যে মুনের গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন ইজ 1/6 অফ দ্যাট অফ দি আর্থ, তাই না? সো এই 1/6 এই ডিসিশনে আমরা কেমনে আসছি? বা যদি কখনো তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে যে আর্থের সাথে মার্সের গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের ডিফারেন্স কতটুকু, সেটা আমাকে দেখাও, বা কতটুকু রেশিও সেটা দেখাও। সো ওই কোয়েশ্চেনগুলোকে আমরা আসলে কিভাবে অ্যাপ্রোচ করবো, এটা থিওরিটিক্যাল বেসড আমরা আজকে দেখবো। তো লেট আস অ্যাজিউম যে এটা হচ্ছে আমাদের জন্য আর্থ। ঠিক আছে? এবং আমি আগের দিনও বলেছি যে এই সকল ক্ষেত্রে যেহেতু আমরা নিউটনস ল অফ গ্র্যাভিটেশন ইউজ করব, আমরা অবশ্যই ধরে নিব যে আর্থ একটা পারফেক্ট স্ফিয়ার উইথ ইউনিফর্ম ডেন্সিটি। আদারওয়াইজ আমার এই সূত্রগুলো মেক সেন্স করবে না। আচ্ছা, এখন মনে করো এই আর্থ সারফেসের উপরে বা আর্থ ক্রাস্টের উপরে উই হ্যাভ অ্যান অবজেক্ট অফ ম্যাস এম। আর্থের যে ম্যাস সেটাকে আমরা ক্যাপিটাল এম বা ক্যাপসলক এম দিয়ে এক্সপ্রেস করছি। ঠিক আছে? এবং আমরা আরো অ্যাজিউম করছি দ্য ডিস্টেন্স বিটুইন সেন্টার টু সেন্টার ইজ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ। আর কারণ অবজেক্ট যেহেতু আর্থ ক্রাস্ট বা সারফেসের উপরে আছে, এবং অবজেক্টের হাইট এত বেশি হবে না কম্পেয়ার টু দ্য রেডিয়াস অফ দি আর্থ, যে মানে ওইটাকে আমার আর প্লাস এইচ বা এরকম কিছু দিয়ে বলতে হবে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ভেরি ওয়েল। একটা জিনিস দেখো, আমরা বইয়ে যখন অঙ্কগুলো করেছি ফ্রি ফলিং বডির, প্রত্যেকটা জায়গায় ম্যাক্সিমাম আমি 100 মিটার হাইট থেকে পড়তে দিছি অবজেক্ট, বা 500 মিটার, এর উপরে তো যাই না গেছি। বাট আর্থের যে রেডিয়াসটা আছে সেই রেডিয়াসের ম্যাগনিটিউডটা কত মনে আছে? 6.4 ইন্টু 10⁶ মিটার্স। তো 500 মিটারের কাছে এইটা, মানে বুঝতেছো, মানে রেশিওটা কিছুই না। অ্যান্ড দ্যাট ইজ বাই 500 মিটার উপর থেকে পড়লেও আমি ওটা 6.4 ইন্টু 10⁶ মিটার দিয়েই কাজ করতে পারবো। বুঝতে পারছি? অনলি অ্যান্ড অনলি ওয়েন ইউ আর গোয়িং আপ দ্য এভারেস্ট। এভারেস্টের হাইট কত জানো? 8.8 কিলোমিটার অলমোস্ট। তো নাও দ্যাট ইজ এ সিগনিফিক্যান্ট নাম্বার। 6400 কিলোমিটার আর 8 কিলোমিটার, এটা অতটাও ছোট রেশিও না। মানে পয়েন্টের পরে তোমার তিনটা তিনটা জিরো দিয়ে তারপর সামথিং কিছু শুরু হবে, অত ছোট না। আইডিয়াটা বুঝতে পারছি? সো এনিওয়েজ, আমরা তো এত উপরে এখন যেতেছি না এভারেস্টের উপরে, আমরা তখন ক্রিয়ার কারেন্ট উপরে যেতেছি না, এভারেস্ট তাহলে আরো দূরের কথা। রাইট? সো ফর নাও আমরা ধরে নিব আর্থ সারফেসে থাকা যে কোনো অবজেক্টের জন্য সেন্টার টু সেন্টার রেডিয়াস হচ্ছে এই আর, বা আমার রেডিয়াস অফ দি আর্থ। ঠিক আছে? এন্ড যেহেতু আমরা ইউনিফর্মলি শেপ স্ফিয়ার নিয়েছি, সো আমরা পোল রিজিয়নও আর এটা, আবার কি বলে এটাকে, ইকুয়েটার রিজিয়নও আর এটা, আনলেস পরীক্ষায় অন্য কিছু বলে আর একটাই। আচ্ছা, এনিওয়েজ, এখন এই যে আর্থ সারফেসে আমার অবজেক্টটা যে আছে, সেই অবজেক্টের উপরে আলটিমেটলি কতটুকু অ্যামাউন্ট অফ ফোর্স আমার আর্থ এক্সার্ট করতেছে। এবং আমি গতকালকে বলছি এটা একটা নন কন্ট্যাক্ট ফোর্স, গ্র্যাভিটি ইজ আ নন কন্ট্যাক্ট ফোর্স। এবং এই নন কন্ট্যাক্ট ফোর্সটা গোজ বোথ ওয়েজ। দ্যাট মিনস আর্থ পৃথিবীকে সরি মানে অবজেক্ট আর্থকে টানতেছে, আর্থও অবজেক্টকে টানতেছে। রাইট? আচ্ছা, তো এখন কত ফোর্সে আর্থ অবজেক্টকে টানতেছে যদি আমরা এটা গ্র্যাভিটেশনাল ল থেকে বলি, তাহলে এফ ইজ ইকুয়ালস টু জি, দ্য কনস্ট্যান্ট, আর্থের ম্যাস অবজেক্টের ম্যাস ডিভাইডেড বাই আর স্কোয়ার। বলা যায়? ভেরি গুড। এখন মনে করো তুমি আর্থ সারফেস থেকে 1 মিটার হাইটে এই অবজেক্টটাকে নিয়ে গেছো, তারপর ছেড়ে দিছো, ফ্রি ফল করবে। তাহলে ফ্রি ফলিং এর টাইমে এই ভদ্রলোক মানে এই অবজেক্টটা একটা ফোর্সের জন্যই তো ফ্রি ফল করতেছে, which is this force, right? According to Newton's second law of motion, এই ফোর্সের জন্য ওই অবজেক্টের একটা এক্সেলারেশন হবে না, যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন বলছি। তো নিউটন সেকেন্ড ল অফ মোশন যদি আমি এখন অ্যাপ্লাই করি, আমরা এফ ইকুয়ালস টু বলবো কি, এমজি। রাইট?
আমার কাছে দুটো ইকুয়েশন আছে, এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। এই দুটো ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড কি একই ম্যাগনিটিউড অফ ফোর্সকে সিগনিফাই করছে না, আইডেন্টিফাই করছে না? এটা তো ডিফারেন্ট ফোর্স না, ম্যাগনিটিউড দুটোরই কি সেম। তো লেফট হ্যান্ড সাইড একটা ইকুয়েশনে যদি ইকুয়াল হয়, রাইট হ্যান্ড সাইড মাস্ট বি ইকুয়াল, রাইট? তো রাইট হ্যান্ড সাইড যদি ইকুয়াল বলি, আমরা বলতে পারি mg ইজ ইকুয়ালস টু gm বাই r স্কয়ার, বলা যায়। বোথ সাইড থেকে আমার অবজেক্টের মাস ক্যান্সেলস ইচ আদার আউট। তো এখান থেকে আমরা ফাইনালি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ফর এনি অবজেক্ট, ডাজন্ট ম্যাটার এটা 200 কেজি না 2000 কেজি নাকি 2 টন, gravitational acceleration for any object on the surface of the earth, not above the earth, not inside the surface of the earth, on the surface of the earth, equation হচ্ছে gm divided by r square. So আমরা এখানে একটা এক্সটেনশন লাইন লিখতে পারি, on earth মানে on the surface of the earth, এটাকে simply on earth বললাম। The g is object independent অথবা mass independent but not place or location or space independent, বলা যায়। what it means is object যাই হোক না কেন, as long as location, place, space same আছে on the surface of the earth, gravitational acceleration will always remain the same or constant. এইটাই basic principle we follow in free falling bodies or free falling laws of Galileo. That's why g আমরা ওখানে constant ধরি, because location তো চেঞ্জ হচ্ছে না, রাইট? এবং অত হাইটেও নিচ্ছি না যে হাইটের জন্য আমার g চেঞ্জ হবে, বুঝাইতে পারছি? এইটাকে তোমাদের শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের জন্য এক্সপ্লেইন করতে দিতে বলতে পারে। Explain on earth the g is object independent but not place independent, বা the g is place dependent and object independent, যে কোনো ভাবে ফ্রেজ করে দিতে পারে। তখন কি করবা, জাস্ট এই দুইটা ইকুয়েশন লিখবা, ইকুয়েশন লিখে এই যে বোথ সাইড কম্পেয়ার করবা, m চলে যাবে, তুমি শো করবা যে g এর ইকুয়েশনের মধ্যে m এর কোনো জায়গা, মানে ছোট m অবজেক্টের ম্যাসের কোনো জায়গা নাই, এটা দেখাই দিলে হয়ে যাবে, বুঝতে পারছি? এবং কিছু তো বাংলা অবশ্যই লিখবা, ইউনো, শুরুতে শেষে মাঝখানে, বাংলা মানে ওই তো ইংলিশ আর কি। ইউ গট মাই পয়েন্ট। এখন দেখো, এটা তো অন আর্থ বলতেছি, লেটস সে আমি আর্থ চেঞ্জ করে মার্সে গেছি, তখন কি কি চেঞ্জ হবে বলো তো? আর চেঞ্জ হবে অ্যান্ড এম, জি হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সো জি উইল রিমেইন দ্য সেম। মার্সে গেলে আমার মার্সের মাস অ্যাড হবে, মার্সের রেডিয়াস অ্যাড হবে। তুমি যদি আর্থের থেকে ইয়াতে যাও, চন্দ্রে যাও, মানে মুনে যাও, তাহলে তখন আমার মুনের ম্যাস অ্যাড হবে আর মুনের রেডিয়াস অ্যাড হবে। তো আমি তাহলে বলতে পারি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ফর এনি প্ল্যানেট, নট নাও এনি প্লেস, এবার এনি প্ল্যানেটে যখন চলে গেছি, ইট ডিপেন্ডস অন দ্য ম্যাস অফ দ্য প্ল্যানেট অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য প্ল্যানেট। অবশ্যই আমরা সারফেসে কথা বলতেছি, সারফেসের উপরে না, সারফেসের ভিতরে না, বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? এখন মনে করো তোমাকে বলে দিল কোয়েশ্চেনে যে পৃথিবীর রেডিয়াস আর মার্সের যে রেডিয়াস, এটার রেশিও কত, কথা বলে দিল, এবং পৃথিবীর যে ম্যাস এবং আর্থের যে ম্যাস, এটা রেশিও তোমাকে বলে দিল। তারপর তোমাকে ফাইন্ড আউট করতে বললো, ফাইন্ড আউট দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন এট মার্স। পারবা না? মার্সের জন্য তোমার জি এর একটা ইকুয়েশন আসবে, রাইট? আর্থের জন্য জি এর একটা ইকুয়েশন আসবে, তারপর দুইটাকে তুমি রেশিও করে দাও। আর্থের সারফেসে জি এর ভ্যালু কত জানো? দুইটা ইকুয়েশনে তোমার এই যে এই বড় জি আছে যেটা কনস্ট্যান্ট, ক্যান্সেল ইচ আদার আউট, দে উইল, রাইট? তারপর ওইটার এম আর এটার এম এর একটা রেশিও থাকবে, ওইটার আর এটার আর একটা রেশিও থাকবে, বুঝতে পারছো? রেশিও গুলোর ভ্যালু ইনপুট দিয়ে দিলেই তুমি পেয়ে যাবা আলটিমেট ভ্যালুটা, বা আলটিমেট তুমি যেই প্ল্যানেটের জি চাইতেছো ওই প্ল্যানেটের জিটা পেয়ে যাবা। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? যদি পরীক্ষায় প্রশ্ন কঠিন করতে চায়, দ্যাট ইজ হোয়াট উইল দে ডু। তোমাকে বলে দিবে, ধরো লেটস সে মাস অফ আর্থ, মাস অফ মুন ইকুয়ালস টু সামথিং, কিছু একটা বলে দিবে। আবার আর অফ আর্থ এন্ড আর অফ মুন ইকুয়ালস টু, বা মাস বলে দিবে, রাইট? তারপর তুমি কি করবা? তুমি বলবা উই নো from the gravitational acceleration equation ge is equals to g me by re square
and gm is equals to gmm by rm squared, right? তারপর তোমার কাজ হচ্ছে জাস্ট সিম্পলি রেশিওটা বের করা, ge divided by gm equals to ag and ag will cancel each other out, right? উপরে ge রাখছি বলে me উপরে থাকবে, নিচে mm চলে যাবে, তাই না? উপরে ge রাখছি বলে আমার নিচে re স্কয়ার থাকবে আর উপরে হচ্ছে rm স্কয়ার থাকবে। ডু ইউ ফলো? यस। তোমার তো রেশিও দুটো যদি দেওয়া থাকে তারপর তার কোনো হার্ড কোনো কিছু না, বুঝতে পারছি? এইভাবে আর্থের সাথে মুনের যে 1/6 রেশিও, এইভাবে দে ফাইন্ড ইট আউট। বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে, কোয়েশ্চেন আছে? ভেরি গুড। এই পুরো জিনিসটা কোথায়? সারফেসে। We are not going above the surface, we are not going inside the surface, this is all inside, on the surface, not inside, on the surface, ঠিক আছে? এরপর কোয়েশ্চেন আসে, বা সম্ভবত মানে একটা কিউরিওসিটি আসে যে হোয়াট হ্যাপেন্স when you go up, রাইট? আচ্ছা একটু দাঁড়াও, রুবেল ভাই ক্লাসে আছি ভাই, হবে তো ভাই? হ্যাঁ হ্যাঁ হবে হবে, আজকে ক্লাস নেব। ওকে, কি বলছিলাম জানি? হ্যাঁ, when we go above the surface, এবং এখানে আমরা আর্থের জন্য চিন্তা করি above the surface of the earth। তো এই হচ্ছে আমাদের জন্য মনে করো আবার আর্থ, ঠিক আছে? এইবার আর্থ সারফেস থেকে আমরা একটা ভালো অ্যামাউন্ট অফ হাইটে চলে গেছি, ইটস নট 1-2 কিলোমিটার, লেটস সে 100 কিলোমিটার পরে, ঠিক আছে? ও বাই দ্য ওয়ে, there is something called gravitational field, ইলেকট্রিক ফিল্ড পড়ছো না? ইলেকট্রিক ফিল্ড কি একটা রিজিয়ন, যে রিজিয়ন পর্যন্ত চার্জের জন্য ইলেকট্রিক ফোর্স অ্যাক্টিভ থাকে। সিমিলারলি গ্র্যাভিটেশনাল ফিল্ড বলে একটা ফিল্ড আছে, যেই রিজিয়ন পর্যন্ত গ্র্যাভিটেশনাল ফিল্ড মানে গ্র্যাভিটি যে বা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে এটা অ্যাক্টিভ থাকবে। হোয়াট ইট মিনস ইজ, তুমি যদি বলো যে এই হচ্ছে গিয়ে আমার লেটস সে এই প্ল্যানেটের বা এই আর্থের জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ড, তুমি এই রিজিয়নের ভেতরের কোনো পয়েন্টে থাকো, তোমার আর্থ টাইমলাইন নিচের দিকে নামায় ফেলবে। বাট তুমি যদি এই রিজিয়নের বাইরে থাকো, ইট উইল নট বদার, বিকজ ওর মানে ফোর্সটা উইক হয়ে গেছে, ওর রেঞ্জ আর নাই। বুঝতে পারছি? সো এই যে আমার এরিয়াটা বলতেছি, দিস ইজ কল্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড। অ্যাকর্ডিং টু দ্য মডার্ন কনসেপ্টস, প্রত্যেকটা ফোর্সের একটা ফোর্স ফিল্ড থাকে, ইলেকট্রোম্যাগনেটিজমেরও একটা ফোর্স ফিল্ড আছে। ফোর্স ফিল্ড মানেই হচ্ছে যে রিজিয়ন জুড়ে আমার ফোর্সটা অ্যাকশন নিতে পারে বা অ্যাক্টিভ থাকতে পারে। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? এখন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে গেলে গ্র্যাভিটি কি জিরো হয়ে যায়? হ্যাঁ, ইটস জাস্ট উইক, জিরো কিন্তু হয়। ক্লিয়ার? ওকে, ডান। সো আমরা যেটা বলছিলাম যে আমার অবজেক্টটা এবার আর্থ ক্রাস্ট থেকে একটা সার্টেন হাইটে চলে গেছে, রেডিয়াস তো আমার বা সেন্টার তো এখানে, তাই না? তো সে এই হাইটে আছে, ভিতরে আরো কতটুকু আছে? আর তাহলে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স এবার কত? আর প্লাস এইচ। তো একটা জিনিস বুঝো, তুমি যখন আর্থ সারফেসে ছিলা সেই টাইমে, এই অবজেক্টের যখন আর্থ সারফেসে ছিল সেই টাইমে সো কই ছিলাম? অ্যাবাভ দ্য সারফেস, একটা অবজেক্ট আছে কতটুকু হাইটে? সারফেস থেকে এইচ হাইটে। অবজেক্টটা যখন আমাদের গ্রাউন্ডে ছিল বা সারফেস ছিল, তখন আমরা বলতেছি তার গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন জি ইকুয়ালস টু হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, রাইট? আচ্ছা, যখন আমরা এই অবজেক্টটাকে এইচ হাইটে নিয়ে গেছি, তখন আমরা ধরে নিচ্ছি তার গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন জি প্রাইম। এই জি প্রাইম ইকুয়ালস টু, একটা জিনিস খেয়াল করে দেখো, ও যেই হাইটে এখন আছে, আমি যদি সেই হাইটের চারপাশে একটা এরকম স্ফিয়ার চিন্তা করি এই রেঞ্জের মধ্যে, নতুন রেঞ্জের মধ্যে, আমার পুরা আর্থের পুরা মাসটাই আছে না? দ্য হোল অফ দ্য মাস, দ্য হোল অফ দি আর্থ মাস ইজ দেয়ার, রাইট? এর পাশাপাশি এক্সট্রা একটা জিনিস খেয়াল করো, এই যে এক্সট্রা একটা কি বলবো
এয়ারের লেয়ার বা বাতাসের একটা লেয়ার আছে না, অ্যাটমসফিয়ারিক লেয়ার। এক্স্যাক্টলি, এটা হচ্ছে গিয়ে এক্সট্রা, মানে বেসিক্যালি এখন অবজেক্টটা যে হাইটে আছে তার চারপাশে যদি আমি একটা এরকম জোন বা ফিল্ড চিন্তা করি, সেই ফিল্ডের মধ্যে আমার আর্থের টোটাল ম্যাস তো আছেই, পাশাপাশি আমার আর্থের থেকে অনেক অনেক কম ডেন্সিটির একটা অ্যাটমসফিয়ারও এটার মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে, দেখছো না? এখন ঘটনা হচ্ছে, যেহেতু এই অ্যাটমসফিয়ারিক ডেন্সিটি আর্থের তুলনায় অনেক অনেক কম, তাই এইটুকু অংশের জন্য নতুন করে কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ড আমি চিন্তা করব না। বাট যদি এই জায়গায় একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ডেন্সিটির অ্যাটমসফিয়ার থাকতো, তুমি তাহলে বুঝতেই পারতেছো ওরাও কিন্তু আসলে অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ গ্র্যাভিটেশন আমার অবজেক্টকে পুল করতো। অ্যান্ড এখন যে এয়ার পার্টিকেল গুলো আছে, ইটস নট লাইক যে ওরা ওকে পুল করে না, অবশ্যই করে। বাট বিং অন দ্য আর্থস গ্র্যাভিটি, ওকে আর্থ সেন্টার মানে আর্থের পুরো গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে আছে না, এই ফিল্ডের মধ্যে এই এয়ার পার্টিকেল গুলো এই জন্যই বসে আছে বিকজ ওরা আর্থের গ্র্যাভিটির জন্য চারপাশে আছে, রাইট? তো আর্থের গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইটসেলফ ওদেরকে নালিফাই করে ফেলতেছে, ওদের জন্য আমার নতুন করে কোনো আর মাস অ্যাড করতে হচ্ছে না। বুঝতে পারছি কেন? বিকজ এদের ডেন্সিটি আর্থের ডেন্সিটির তুলনায় অনেক অনেক কম। ওকে, এখন যদি তাই হয় তাহলে আমার আর্থের যে ম্যাস পুরাটাই এখন অ্যাক্টিভ আছে, ডিভাইডেড বাই আমার ডিস্টেন্সটা, সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা হয়ে গেছে আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো রাইট হ্যান্ড সাইডের এটাকে আমি 1 নাম্বার বলতে পারি, লেফট হ্যান্ড সাইডের এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন বলতে পারি। সো ইফ উই ডু 2 ডিভাইডেড বাই 1, 2 কে 1 দিয়ে ডিভাইড করে দেই, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, বোথ সাইডের উপরে, উপরেটা কি ডিনোমিনেটর আর নিচের না, উপরেটা নিউমারেটর। হ্যাঁ, সো দুটারে নিউমারেটর কি কমন না, ক্যান্সেলস ইচ আদার আউট। তো তাহলে আমার জন্য 2 ডিভাইডেড বাই 1 করলে উপরে তো জি প্রাইম, নিচে তো জি থাকতেছে, নিচে চলে আসতেছে আর প্লাস এইচ হোল স্কোয়ার, উপরে আসতেছে কত, আর স্কোয়ার। বলা যায় যেহেতু জি প্রাইম আমার লেফট হ্যান্ড সাইডে উপরে আছে, জি প্রাইমের নিউমারেটরে যা আছে তা আমার ফ্র্যাকশনের নিউমারেটরে আছে, আর জি এর নিউমারেটরে যা ছিল তা আমার, মানে সরি, ডিনোমিনেটরে যা ছিল তা আছে, আর নিউমারেটরটা উপরে চলে গেছে, রাইট? আচ্ছা, এখন আমাকে একটু কথা বলো, ডান পাশে যেটা আছে সেখানে আমার ডিনোমিনেটরটা বড় না, নিউমারেটরটা ছোট না? তাহলে এইটার রেজাল্ট একটা ফ্র্যাকশন হবে না, সামথিং বাই সাম, 1 বাই সামথিং, মানে দ্যাট মিনস পয়েন্ট সামথিং এ আসবে। আমি কি তাহলে ক্রস মাল্টিপ্লাই করে অথবা না করে এই ডিসিশন নিতে পারি যে জি ইজ অবভিয়াসলি গ্রেটার দ্যান জি প্রাইম? যেহেতু আমার জি প্রাইম ডিভাইডেড বাই জি এই রেশিওটা একটা ফ্র্যাকশন, তার মানে কে বড়, জি বড় আর জি প্রাইম ছোট। আর আমরা যদি প্রিভিয়াস সার্কেলে আসি, ফিগারে আসি, জি প্রাইম কি আপ আপ অ্যাবাভ দ্য সারফেস কোনো জায়গায় গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, আর জি হচ্ছে কি অন দ্য সারফেস। তাহলে অবভিয়াসলি যত তুমি উপরের দিকে যাবা তত তোমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কমবে। অনেক সময় তোমার শর্ট অ্যান্সার কোয়েশ্চেনে এই কোয়েশ্চেন আসতে পারে যে এক্সপ্লেইন ওয়াই গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ হাইট। সবাই বাংলায় লিখবে, বাট তোমরা বাংলায় লিখবা না, ওই ফিগারটা ড্র করবা, এই দুটো ইকুয়েশন দিবা, ফাইনালি এখান থেকে এসে বলবা যেহেতু আমার এই জায়গাতে ডিনোমিনেটরটা বড় আর নিউমারেটরটা ছোট, দ্যাট মিন্স আমার জি ইজ গ্রেটার দ্যান জি প্রাইম। শেষ। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? ভেরি গুড। এখন দেখো, তোমাকে এখান থেকে আরো এক টাইপের অঙ্ক দিতে পারে, সেটা হচ্ছে তোমাকে বললো লেটস কনসিডার ইউ আর অ্যাট আ পিক অফ আ মাউন্টেন, your gravitational acceleration is 9.6, find out the height of that mountain, অথবা ভাইস ভার্সা, তোমাকে বলো you are at 2 kilometers height from the ground at a mountain peak, find out your gravitational acceleration at that point, বললো তোমাকে কোয়েশ্চেন। তো তখন তুমি কিভাবে আসলে কাজ করবা? আমি যদি এই ইকুয়েশনটাকে ফ্লিপ করে জি বাই জি প্রাইম আকারে লিখি, তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল স্কোয়ার লেখা যায়। যদি লেখা যায় তাহলে আমরা 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার এই ফরম্যাটে নিয়ে আসতে পারি না? বিকজ আর বাই আর একটা আসবে প্লাস এইচ বাই আর একটা আসবে, আর বাই আর মানে 1, 1 প্লাস এইচ বাই আর আসবে।
বাই দ্য ওয়ে, তোমরা কি এখনো বাইনোমিয়াল এক্সপ্যানশন করেছো বা পড়েছো? অনেকে এই পয়েন্টে এসে বাইনোমিয়াল এক্সপ্যানশন করে, বাইনোমিয়াল এক্সপ্যানশন করার পর বলে যে এইচ বাই আর যেহেতু অনেক ছোট একটা রেশিও, তাই এইটার আপার কেসের যে পাওয়ার গুলো ওগুলোকে অ্যাভয়েড করে দেয়, অ্যাভয়েড করে তখন বলে 1 প্লাস বা 1 - 2 h/r এরকম একটা ফর্মুলা করে দেয়। তোমরা কখনো এই কাজ করবা না। অনেক বইয়ে অনেক গাইডে এই লাইনের পরে বাইনোমিয়াল এক্সপ্যানশন করে করে বলে আপার পাওয়ারের যে কেসগুলো আছে ওগুলো খুবই ছোট মান, ইনসিগনিফিকেন্ট ভ্যালু, ইগনোর করে নতুন একটা ফর্মুলার রূপ নিয়ে আসে। ঠিক আছে, ওইটা করলে অ্যান্সারে ভুল আসবে, কারণ তুমি তো মানে বেসিক্যালি ম্যাথমেটিক্যালি ওইটাকে ইগনোর করতেছো, বাট ইন রিয়েলিটি কি ইগনোর হচ্ছে না। ফিজিক্সের ইকুয়েশন তার ম্যাথস না যে ওরা হচ্ছে ইগনোর, মানে ঠিক আছে আপার পাওয়ারের কেস গুলোকে ইগনোর করে পৃথিবীও টান কম দিবে, এরকম তার হবে না। হবে ম্যাথমেটিক্যালি ইট ইজ সাউন্ড, ম্যাথমেটিক্যালি অ্যাপ্রক্সিমেশন করা যায়, কিন্তু অনেক সময় এটা করলে যেটা হয় এমসিকিউর অ্যান্সারের অপশন আর মানে অ্যাকচুয়াল অ্যান্সার মিলে না। স্যাররা তো জানে যে তোমরা হচ্ছে বাইনোমিয়াল এক্সপ্যানশন বইয়ে আছে, গাইডে আছে, স্যাররা পড়ায়, অন্যান্য টিচাররা পড়ায়, ইচ্ছা করে তারা দুইটা অপশনে দিয়ে রাখে, একটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে কাজ করলে যেটা আসবে, আর বাইনোমিয়াল এক্সপ্যানশনের ফর্মুলা দিয়ে কাজ করলে যেটা আসবে। এক্স্যাক্টলি। তো এই জন্য বলতেছে আমি এটা দিয়ে দিই, মানে এটা একটা কি বলবো কশনারি নোটিশ দিয়ে দিচ্ছি, এই কাজটা করবো না আমরা। ঠিক আছে, যদি আমাদেরকে এরকম টাইপের কোয়েশ্চেন থেকে সলভ করতে হয়, দিস ইজ দ্য ইকুয়েশন উই উইল ইউজ। জি বাই জি প্রাইম ইজ ইকুয়ালস টু 1 + h/r হোল স্কোয়ার্ড, অথবা you want to use this equation as well, you could use g prime is equals to g divided by 1 + h/r whole square. সিম্পলিফিকেশনের দিকে যাওয়ার দরকার নাই, এত সিম্পল লাইফ করার দরকার নেই, ফিজিক্স ইটস নট ম্যাথ আর কি। হ্যাঁ মানে বাইনোমিয়াল এক্সপ্রেশন গুলো আরো কমপ্লেক্স হয় না জিনিসটা, মানে কখন বাইনোমিয়াল এক্সপ্রেশন করব, কখন করব না, আরো একটা এক্সট্রা অ্যাডেড প্যারা না? আই ডোন্ট নো, কোনো এক মহাজিনিয়াস ম্যাথমেটিশিয়ান মনে হয় প্রথমবার চিন্তা করছিল যে এখানে বাইনোমিয়াল এক্সপ্রেশন মারা যায়। ওই যে আছে না অনেকে যে আমি অনেক কিছু পারি, দেখেন দেখাইতে আসছে। তো এত কিছু পারার দরকার নাই, ঠিক আছে, কম পারলেই ভালো, অতিরিক্ত জানলে মানুষ জানোয়ার হয়ে যায় নাকি। এনিওয়েজ, এটা হচ্ছে কি অ্যাবাভ দ্য সারফেস গেলে। ঠিক আছে, এখান থেকে কিন্তু কয়েক রকমের ম্যাথ প্রবলেম আসতে পারে। এক, মাউন্টেনের হাইট বের করো। দুই, মাউন্টেন হাইটে জি প্রাইমের ভ্যালু বের করো। তিন, তুমি আর্থে নাই, তুমি মার্সে আসো, একটু আগের কেস। তিন রকম কেস কিন্তু অলরেডি দেখাইলাম। ঠিক আছে, আচ্ছা গেল। এবং ওই যে একটা এক্সপ্লেনেটরি কোয়েশ্চেন যে তোমার কোনটা মানে কোথায় গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন বেশি, অ্যাবাভ দ্য আর্থ সারফেস অর অন দি আর্থ সারফেস, এন্ড ওয়াই। ঠিক আছে, আচ্ছা শোনো, এক্সপ্লেনেটরি কোয়েশ্চেন বা শর্ট অ্যান্সার কোয়েশ্চেন মানেই যে তোমাকে ওখানে ডেসক্রিপটিভ বা এসে টাইপের লেখা লিখতে হবে, তুমি কোনো ক্যালকুলেশন করতে পারবে না, এটা ভুল। রাদার তুমি যেই ডেসক্রিপশনটা দিচ্ছ, তুমি যে এসে টাইপ অ্যান্সারটা লিখতেছো, তুমি যদি ওইটাকে ইকুয়েশন দিয়ে জাস্টিফাই করতে পারো, ইট ইজ মাচ মোর স্ট্রঙ্গার, রাইট? তো ইকুয়েশন স্পিক্স ফর ইটসেলফ। তুমি যদি একটা ছোট্ট ফিগার কোনো রকমের ড্র করে ইকুয়েশন দিতে পারো, ইট স্পিক্স ফর ইটসেলফ। অথচ তুমি বাংলায় লিখতে গেলে অনেকগুলো লাইন বারবার করে একই টাইপের কথা বারবার বলতে হয়, কিন্তু খেয়াল করে দেখবা এসে টাইপের, এবং এটা পড়তেও কিন্তু বিরক্তিকর, তাই না? তো ওই জায়গায় দ্যাট ইজ ওয়্যার ইউ ক্যান গেট ইউর নাম্বারস আপ কম্পেয়ার টু দ্য রেস্ট অফ দ্য পিপল। আচ্ছা এখন আসো, এখন হচ্ছে গিয়ে ইনসাইড দ্য সারফেস। তো মনে করো এই হচ্ছে আমাদের আর্থ সারফেস। আর্থ সারফেসের এবার একটা সার্টেন ডেপথের ভিতরে গিয়ে, এইচ ডেপথ ভিতরে গিয়ে একটা অবজেক্ট বসে আছে, অ্যান্ড এই হচ্ছে গিয়ে সেন্টার। তাহলে এখন তোমার অবজেক্ট থেকে আর্থের সেন্টারের ডিস্টেন্স কিন্তু আর -8। ইনটুইশন কি বলে একটু চিন্তা করে দেখো, উপরে যেহেতু গেছো r+h হয়েছে, তাই জি প্রাইম কি কমছে, নিচে গেছো আর -h হয়েছে না, এখন ডিনোমিনেটর কি কমছে। তো ডিনোমিনেটর যদি এখন কমে, তাহলে কি আমার জি বাড়া উচিত না, মানে বাড়া উচিত না? বাট জি এখনো বাড়বে না, জি এখনো কমবে। এটা নিশ্চয়ই বইয়ে পড়ছো যে আর্থ সারফেসের উপরে গেলেও জি কমে, নিচে গেলেও জি কমে, রাইট? বাট ইকুয়েশন দিয়ে চিন্তা করতে গেলে অনেক সময় প্রথম দেখায় মনে হবে যে না, নিচে হয়তো বাড়া উচিত। কেন বাড়বে না সেটা একটু আমি এখন দেখাবো আগে। তো ফার্স্ট অফ অল ইমাজিন করো
তোমার যেই অবজেক্টটা আছে সেই অবজেক্টটা যখন আর্থ সারফেসের উপরে ছিল তখন তার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হচ্ছে জি, জি ইজ ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, আছে? এইবার তোমার অবজেক্ট যেখানে আছে তার চারপাশে একটা ফিল্ড চিন্তা করো, রেঞ্জ চিন্তা করো, ওই বর্ডার বরাবর, মানে আর মাইনাস এইচ বর্ডার বরাবর তুমি যদি এখন একটা ফিল্ড চিন্তা করো, ইট শুড লুক লাইক দিস, তাই না? তাই না? এখন অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ গ্র্যাভিটেশন পুরো ইউনিভার্সের যে কোনো ম্যাস অন্য ম্যাসকে অ্যাট্রাক্ট করবে, কারেক্ট? একটা জিনিস দেখো, তোমার এই পাশে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মাস আছে, দেখতে পাচ্ছ? এখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মাস m1 আছে না? এই m1 ম্যাস তোমার এই ম্যাসকে কি ডান পাশে অ্যাট্রাক্ট করবে না? অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ গ্র্যাভিটেশন করা উচিত। আবার এইরকম আইডেন্টিক্যাল আরেকটা ম্যাসকে আমার লেফট হ্যান্ড সাইডে আছে না, যে তোমাকে কি এক্স্যাক্টলি তার অপোজিট দিকে অ্যাট্রাক্ট করবে। আবার একটা জিনিস দেখো নিচে, আচ্ছা এটা যাক, নিচে একটা বিশাল অ্যামাউন্ট অফ ম্যাস আছে যেটা একটু ফার্দার অ্যাওয়ে তোমাকে নিচের দিকে অ্যাট্রাক্ট করবে, করবে না? কিন্তু উপরের দিকেও আবার অত বেশি ম্যাস নাই কিন্তু দ্যাট ইজ ভেরি ক্লোজ টু ইউ, সেও তোমাকে কি উপরের দিকে অ্যাট্রাক্ট করবে না? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এর ফলে এই যে আমার এই ক্রাস্টটুকু আছে এটাকে একটা কমলার ছিলকা মনে করো, ভিতরে কমলা আর বাইরে এই ছিলকা। এই ছিলকার যে পার্ট আছে এই ছিলকার পার্ট গুলা এগুলা কিন্তু একই অ্যামাউন্ট অফ ডেন্সিটি কম্পেয়ার টু দিস, তাই না? এখানে ডেন্সিটি কম বেশি নাই, আছে? তো এরা নিজেরা এক একজন তোমাকে এই অবজেক্টকে এক এক দিকে অ্যাট্রাক্ট করে আলটিমেটলি একটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করে ফেলবে এবং ওখানে তোমার টোটাল রেজাল্টেন্ট অ্যাট্রাকশন জিরো হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো? মানে ধারণা করতে পারতেছো? তো আলটিমেটলি তোমাকে টানবে জাস্ট এই ডটেড লাইনের ভেতরে যতটুকু ম্যাস আছে, এটা নতুন এম প্রাইম, ওইটুকু। এই বাইরের ম্যাসও তোমাকে টানতেছে, ডোন্ট গেট মি রং, টানতেছে না তা না, বাট এই নিচের পার্টের টান উপরের পার্টের টান নালিফাইড, ডান পাশের টান বাম পাশের টান নালিফাইড, এই জায়গা নালিফাইড। ডু ইউ সি? প্রত্যেকটা অংশ দের অপোজিট পার্টস হিয়ার, যে একজন একজনকে টাই না তোমাকে নালিফাই করে ফেলবে ওই রেশিওতে। বুঝতে পারছি? সো তুমি যখন এই জায়গায় এই একটা সার্টেন ক্রাস্টের ভেতরে চলে গেছো, এই জায়গায় তোমার গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন যদি জি প্রাইম হয়, জি ডাবল প্রাইম হয়, সরি, তোমার ডিনোমিনেটরে তো আর মাইনাস এইচ ইন্ট্রোডিউস করতে হবে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট তো আর চেঞ্জ হবে না, কিন্তু ইফেক্টিভ ম্যাস তোমাকে এবার আর্থের পুরা ম্যাস অ্যাট্রাক্ট করতেছে না রেজাল্টেন্ট হিসেবে। এবার এম প্রাইম কতটুকু? ওই ডটেড এরিয়ার মধ্যে যতটুকু ম্যাস আছে সে তোমাকে এবার ইফেক্টিভলি টানতেছে। ডোন্ট গেট মি রং এগেইন, বাইরের টুকু টানতেছে না তা না, বাইরের টুকু টানতেছে, বাট আমার রেজাল্টেন্ট ফোর্স কত? জিরো। দেয়ার ইজ ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস দেয়ার। বুঝাইতে পারছি? এখন তুমি কিন্তু দুইটা ইকুয়েশন পাচ্ছ, বাট আগের মতো ডিভাইড করতে পারবা না সরাসরি। কেন? একটু আগে আমার উপরের নিউমারেটর নিচের নিউমারেটর দুইটাতেই জিএম ছিল, জিএম ছিল, এবার একটাতে জিএম একটাতে জিএম প্রাইম, রাইট? তো আমার এখন গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এটা শুরু থেকেই দুটো জিনিসের উপর ডিপেন্ড করতেছিল, একটা হচ্ছে রেডিয়াস বা ডিসটেন্স, আর একটা হচ্ছে ম্যাস। একটু আগে ম্যাস কমন ছিল তাই আমি ওটা বাদ দিতে পারছি, এবার ম্যাস কমন না, দ্যাটস আমি বাদ দিতে পারতেছি। সো হোয়াট উই আর গোয়িং টু ডু ইজ, যেহেতু আমরা এটাকে ইউনিফর্ম ডেন্সিটি চিন্তা করে নিছি না, আমি এইবার যদি চিন্তা করি যে এই ইউনিফর্ম ডেন্সিটিটা হচ্ছে রো, দ্যাট মিনস বাইরের ডেন্সিটিও রো, ভিতরের ডেন্সিটিও কত? দিস ইজ এ কমন পয়েন্ট, রাইট? বাইরে আর ভিতরের জন্য কমন পয়েন্ট না? এবার তুমি চিন্তা করো বাইরের রোটার জন্য, মানে টোটাল ম্যাস যেটা আছে আর্থের, সেই টোটাল ম্যাসের জন্য আমার আর্থের যে ভলিউম চিন্তা করতে হবে সেটা হবে 4/3πr³ হবে না? কারণ আমার টোটাল আর্থের রেডিয়াস কত? আর এটা একটা স্ফিয়ার না, একটা স্ফিয়ারের ভলিউম কত? 4/3πr³। তাহলে রো ইকুয়ালস টু কত? ম্যাস বাই ভলিউম। তুমি টোটাল ম্যাস নিচ্ছ এম, তাহলে টোটাল ভলিউম নিচ্ছ কত? 4/3πr³ বলা যায়। এইখান থেকে তুমি যদি ম্যাস ইকুয়ালস টু রো ইন্টু 4/3πr³ লেখো, তাহলে তুমি ম্যাসকে জাস্ট রেডিয়াস দিয়ে এক্সপ্রেস করে ফেললে না? তাহলে তোমার দুইটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থেকে সরে আসছে, এখন একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে সবাই ট্রান্সলেট হয়ে গেল, মানে মাসকে তুমি যেই রেডিয়াস দিয়ে এক্সপ্রেস করতে পারতেছো
ম্যাস যে রেডিয়াসে ট্রান্সফর্ম হয়ে গেছে, এখন তো তোমার রাইট হ্যান্ড সাইডে রেডিয়াস ছাড়া কিছু রাখার জায়গা নাই, মানে সুযোগ নাই। ম্যাসকে তুমি রেডিয়াস দিয়ে রিপ্লেস করতে পারো না? তাহলে তুমি এই ওয়াইড ইকুয়েশনটাকে 1 নাম্বার দাও, 1 নম্বরে তুমি ম্যাস এম এর জায়গায় এই মানটা বসায় দাও, বসানো যায় না? তো আমি তাহলে বলতে পারি 1 নম্বরে জি ইকুয়ালস টু জি রো 4/3 পাই আর কিউব এম এর জায়গায় বসানো যায়। আর ডিভাইডেড বাই নিচে কত আছে আবার? আর স্কোয়ার আছে। এবং একটা মজার জিনিস দেখো, এই যে আমরা যদি বলি রো ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, তাহলে ম্যাস ইকুয়ালস টু কি? ডেন্সিটি ইনটু ভলিউম না? তাহলে এই যে হচ্ছে ডেন্সিটি আর এই বাকিটুকু পার্ট কি? ভলিউম। নতুন কোনো ফর্মুলা কিন্তু আনি নাই। এখন নিচের আর স্কোয়ার উপরের আর কিউব কেটে উপরে কি একটা আর থাকে না? যদি তাই থাকে, আমি ফাইনালি জি এর একটা নতুন ইকুয়েশন পাচ্ছি, জি ইকুয়ালস টু জি রো 4/3 পাই আর পাচ্ছি। পাচ্ছি। পরীক্ষায় যদি কঠিন একটা এমসিকিউ দিতে চায়, তারা জিজ্ঞেস করবে উইদাউট গিভিং এনি আদার ইনফরমেশন, হোয়াট ইজ দ্য ডেন্সিটি অফ দি আর্থ ইফ ইউ কনসিডার ইট টু বি অ্যান ইউনিফর্ম ডেন্সিটি, ইউনিফর্মলি ডেন্স প্ল্যানেট। সবাই বসে থাকবে, কি করবে? বাট আই হোপ তোমরা থাকবা না, বিকজ তুমি এই ইকুয়েশন থেকে দেখো যে রো চাই, রো ইকুয়ালস টু জি ডিভাইডেড বাই কি হয়, বড় জি 4/3 পাই আর। রাইট হ্যান্ড সাইডের সবগুলা ভ্যালু তুমি জানো না? আর্থ সারফেসে জি এর ভ্যালু 9.8, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11, রেডিয়াসের ভ্যালু 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার্স এসআই ইউনিটে নিলে রো পাওয়া যাবে না? তো রো কিন্তু এমন কোনো কনস্ট্যান্ট না যেটা জানার জন্য তোমার আরো ইনফরমেশন দরকার। এটাই একটা এমসিকিউ হিসেবে চলে আসতে পারে। বুঝতে পারছো? মানে পরীক্ষায় যখন প্রশ্ন একটু পেঁচাইতে যাবে, দিস ইজ হাউ দে উইল ডু ইট। এবার একটা জিনিস দেখো, মানে আমি গ্র্যাভিটি নিয়ে এত সময় দিচ্ছি, এত কিছু পড়াচ্ছি এই কারণে, বিকজ তোমাদের আগের সিলেবাসে, আগের বইগুলোতে গ্র্যাভিটি এবং গ্র্যাভিটেশন বলে একটা চ্যাপ্টারই ছিল আলাদা, যেটা এখন ফোর্সের মধ্যে ঢুকাই ফেলছে। এবং সোফার আমি যতগুলো আলোচনা করছি, নতুন কোনো থিওরি কিন্তু আনতে হয় নাই, হয়েছে? শুধু একটা যে কোয়ান্টিটি নতুন, সেটা হচ্ছে জি, যেটা তোমাদের বইয়ে অলরেডি আছে, আছে না? বাকি সবকিছু কি আগের জিনিসপত্র না? সো যদি পরীক্ষায় ধরো এরকম টাইপের কোয়েশ্চেন করতে চায়, বাধা দেওয়ার কিন্তু কিছু নাই, মানে সিলেবাসের বাইরে থেকে কিছু করতেছে এরকম কিন্তু না। বুঝতে পারছি? এইটুকু ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, এনিওয়েজ, এখন একটা জিনিস দেখো, আমরা রো এর ইকুয়েশন পাইলাম, ভালো কথা, এটা আমি একটা সেপারেট কোয়েশ্চেন হিসেবে চিন্তা করছি। আমরা এই জি এর ইকুয়েশন থেকে জি এর এই নতুন ইকুয়েশনটা পাইলাম, তাই না? এখন আরেকটা জিনিস বলো, আমি যদি এখন ব্লু ডটেড এরিয়ার কথা চিন্তা করি, ব্লু ডটেড এরিয়ার জন্য আমার যে রোটা আছে, সেই রোটা স্টিল কি সেম রো না? তাহলে এই রো ইকুয়ালস টু আমি বলবো এম প্রাইম নতুন ম্যাস ডিভাইডেড বাই 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব, তাই বলবো না? বিকজ আমার ব্লু যে পার্ট, এই পার্টের রেডিয়াস কত? আর মাইনাস এইচ। এটার এম প্রাইম হচ্ছে ম্যাস, তাহলে ডেন্সিটি ইকুয়ালস টু কি? ম্যাস বাই ভলিউম। এই যে ম্যাস, এই যে ভলিউম। যদি তাই হয়, তাহলে এখান থেকে আমরা এম প্রাইম ইকুয়ালস টু বলতে পারি রো ইন্টু 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব, বলা যায়? এবং এইখানে আর্থ ক্রাস্টের ভেতরে গেলে যে ইকুয়েশন, সেটার জন্য জি ডাবল প্রাইম, এই ইকুয়েশন একটু আবার এই পাশে লিখি। জি ডাবল প্রাইম ইকুয়ালস আমরা বলছিলাম জি এম প্রাইম নিউ মাস ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার, তাই বলছিলাম না? তাহলে এম প্রাইমের ভ্যালু বসাই দিলে আলটিমেটলি বুঝতে পারছো, আর মাইনাস এইচ হোল স্কোয়ার হোল কিউব কাটাকাটি করে আবার শুধুমাত্র একটা আর মাইনাস এইচ থাকবে। তাহলে আমি একবারে বলে ফেলতে পারি না ভাইয়া, যে জি ডাবল প্রাইম ইজ ইকুয়ালস টু রো জি 4/3 পাই আর মাইনাস এইচ। বুঝতে পারছি? নাও ইউ হ্যাভ টু সেটস অফ ইকুয়েশনস, একটু দেখো, এই একটা গ্রিন সেট ইকুয়েশন আর এই আরেকটা রেড সেট ইকুয়েশন। জি, বোথ অফ দি ইকুয়েশনে
জি রো 4/3 পাই, রো জি 4/3 পাই, সেম থিং না? চারটাই, এখানে রো জি 4/3 পাই আর এখানে জি রো 4/3 পাই, লিখছি জাস্ট এই পাশে এই পাশ করে, বাট এসেনশিয়ালি তো সেম থিং। আমি যদি তাইলে এখন এই দুটো ইকুয়েশন থেকে রেশিও করে জি ডাবল প্রাইম ডিভাইডেড বাই জি করি, উপরে থাকবে আর মাইনাস এইচ, নিচে কি থাকবে? এবার এই ইকুয়েশনে বলো রাইট হ্যান্ড সাইডে ডিনোমিনেটর বড় না নিউমারেটর বড়? ডিনোমিনেটর বড়, তার মানে এটা ফ্র্যাকশন স্টিল, এবং এটা ফ্র্যাকশন স্টিল মানে জি ইজ গ্রেটার দ্যান। তো দ্যাট মিনস আর্ট সারফেসের ভিতরে গেলে নট জাস্ট যে আমার রেডিয়াসই চেঞ্জ হইতেছে, ম্যাসও ইফেক্টিভ ম্যাসও চেঞ্জ হইতেছে, এন্ড দ্যাট ইজ বাই ভিতরে গেলে কাউন্টার ইনটুইটিভলি জি এর মান কমতেছে। পার্সপেক্টিভটা আসছে? তো যদি কেউ এরকম প্রশ্ন করে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের জন্য, ভিতরে উপরে গেলেও জি কমে নিচে গেলেও জি কেন কমে, দিস ইজ ইউর অ্যান্সার। ইকুয়েশন দিয়ে অ্যান্সার লিখবা, এক্সপ্লেনেটরি সময় লাগবে, আই আন্ডারস্ট্যান্ড, বাট বাসায় বারবার করে প্র্যাকটিস করলে তুমি নিজে চিন্তা করো, তুমি এরকম করে অ্যান্সার লিখছো আর পাশে আরেকটা খাতায় জাস্ট বাংলায় ডেসক্রিপশন করে অ্যান্সার লিখছে, হুইচ ওয়ান লুকস মোর এলিগেন্ট? অবভিয়াসলি, the equation explains itself, তোমার কিছু বলাও লাগবে না। বাংলা কথা দুইটা কম লিখলেও তখন সমস্যা নাই, বিকজ ইকুয়েশনে সব আছে, ফিগারে সব আছে, এবং তুমি একটা চিন্তা করো এক্স্যাক্টলি, এবং ইকুয়েশনটা লেখা আরো সহজ না যদি বুঝো, না বুঝলে ডিফারেন্ট ইস্যু, মুখস্থ করে লিখতে হবে, অনেক আবিজাবি মনে হবে, বাট আদার দেন দ্যাট ওয়েন ইউ আন্ডারস্ট্যান্ড যে হোয়াটস গোয়িং অন দেয়ার। তো ব্যাপারটা হচ্ছে কি, দেখো ফোর্স চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কেন অনেক কিছু পড়ার মতো আছে, এবং এমন না যে আমাকেই তোমার সবকিছু পড়াই দিতে হবে। এই যে ক্যালকুলেশন গুলো, সত্যি কথা বলতে যারা এডএক্সেল বা কেমব্রিজের সিলেবাসে পড়ে, ওদের বইও তোমাদের মতোই, কিছুই লেখা নাই, দে ইন্সপায়ার দেয়ার স্টুডেন্টস যে এইভাবে চিন্তা করো, অ্যাসাইনমেন্টস দেয়, মানে ওদের ক্লাসরুম গুলোতে মোস্টলি গল্প করে যে কি হয় না হয়, বাট গল্পগুলো স্টোরি টেলিং গুলো এমন ভাবে হয় যেন ওদের ওই ক্রিটিক্যাল থিঙ্কিংটা অ্যারাইজ করে। আমরা হ্যাঁ ঠিক আছে, মানে টু বি ভেরি অনেস্ট, আমি যদি আমার মতো করে আসলে পড়াইতে চাই, আমি এগুলো পড়ানোর কথা না, আমি তোমাদেরকে জাস্ট বলে দিব যে এই 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 ঘটনা ঘটতে পারে, বাসায় বসে তোমরা ক্যালকুলেশন করো। কারণ যে যোগ বিয়োগ গুণভাগ গুলো করছি, এগুলো তো আসলে 9-10-এর জিনিস না, যোগ বিয়োগ গুণভাগ তো সবাই করে আসছে না, বুঝতে পারছি? তো এখন সমস্যা নাই, মানে আমি বলতেছি না যে এটা মানে করায় ভুল করছি, করাইছি। তোমাদের যেটা কাজ থাকবে যে এই ক্যালকুলেশন গুলো নিজে থেকে তুমি কিভাবে রেপ্লিকেট করতে পারো, তোমার চিন্তার মধ্যে এইগুলা ইনবিল্ড কেমনে আসতে পারে ফর ফিউচার চ্যাপ্টার্স, ফিউচার টপিকস, সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। যখন করতে পারবা তখন দেখবে যে আলটিমেটলি টিচার লাগতেছে না, বা মানে ওইটার জন্য কি করতে হবে জানো, নতুন অঙ্ক নিতে হবে, অঙ্ক নিয়ে এটারে হেড অন অ্যাটাক করতে হবে, দেখে চিন্তা করে নিজের মতো করে সলভ করতে পারে কিনা। ঠিক আছে, যেমন একটা কথা বলি, ধরো তোমাকে জিজ্ঞেস করলো 9.6 মিটার/সেকেন্ড স্কোয়ার এক্সিলারেশন তোমার একটা কেইভের মধ্যে, কেইভ, কেইভ ইজ ইনসাইড দা আর্থ ক্রাস্ট, তাই না? বা একটা, এটাকে কি বলে, খনি, খনির ইংরেজি কি ভুলে গেছি, মাইন, ইন আ মাইনিং, ইন আ মাইন। তো হোয়াট ইজ দ্য ডেপথ অফ দ্য মাইন, তুমি জিজ্ঞেস করলো, তোমার ডেপথ অফ দ্য মাইন বের করার জন্য তিনটা ইকুয়েশন আছে, এই একটা ইকুয়েশন আছে, এই একটা ইকুয়েশন আছে, তো তুমি আর একটা হচ্ছে কি এই যে এই আরেকটা ইকুয়েশন আছে, রাইট? ইট ইজ আপ টু ইউ, তুমি কোন ইকুয়েশন ফলো করবা, তাই না? এখন দেখো এই ইকুয়েশন ফলো করতে গেলে তোমার কি করতে হবে, আগে এম প্রাইম বাই করতে হবে, মানে এম প্রাইম বাই করার জন্য আবার কি লাগবে, রো লাগবে, রো লাগার জন্য আবার কি লাগবে, এই যে এই ইকুয়েশন বা এই ইকুয়েশনটা লাগবে, সি। এখন হ্যাঁ, পরীক্ষা আসে তুমি এত কিছু করবা না, আমি জানি তোমার করতে ইচ্ছা করবে না, বাট বাসায় অ্যাটলিস্ট প্র্যাকটিস করো, ভাবটা ঘুরায় খায় দেখো, তাহলে কি হলো, তোমার ব্রেন আরো নতুন কিছু ওয়ে পাইলো টু থিঙ্ক। হয়তো তোমার এই অঙ্কের জন্য এতগুলা লাইন লাগবে না, বাট হোয়াট ইফ পরীক্ষায় এমন কোন অঙ্ক দিছে যেটার জন্য এরকম 3বার লাগতেছে বা 3 রকম অ্যান্সার চাইছে, তোমার ওই প্র্যাকটিসটা হয়ে গেল না? মানে পড়ার মধ্যে জিনিসপত্রই কিন্তু একটু এদিক সেদিক করে অনেকভাবে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসা যায়। এবং তোমাদের মধ্যে চ্যাপ্টার 7ও আছে না, চ্যাপ্টার 7 হচ্ছে পিরিয়ডিক মোশন, তাই না? সাউন্ড অ্যান্ড ওয়েভস, ওই যে ওখানে পিরিয়ডিক মোশন ব্যাপারটা আছে,
ওই যে ওখানে স্প্রিং এর একটা ইকুয়েশন কোথায় আছে যে F equals to kx আছে না, সাউন্ড এন্ড ওয়েভস এর একদম প্রথমেই যে T equals to twice pi root over m by k এই ইকুয়েশন থেকে শুরু করছে সাউন্ড এন্ড ওয়েভস এর মধ্যে আর কি বেসিক্যালি। ঠিক আছে, এরকম একটা প্রুফ আছে যে এরকম আর্থের মাঝখান দিয়ে তুমি যদি একটা টানেল থ্রো করো, টানেল বানায় ফেলো এবং উপর দিয়ে একটা বস্তুকে ছেড়ে দাও, ইট উইল মুভ ইন আ সিম্পল হারমোনিক মোশন, আপ ডাউন করবে। একদম এই ইকুয়েশন থেকে নিয়ে আসা যায়। কেমনে একটু দেখাই অল্প করে। এই ইকুয়েশনটা দেখছো না, এটার বোথ সাইডে তুমি যদি এম দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে এম জি প্রাইম ইকুয়ালস টু এম রো জি 4/3 পাই আর মাইনাস এইচ বলা যায়, বলা যায় না? এম জি প্রাইম ইজ ইউর ফোর্স, কারেক্ট? তো এম জি প্রাইমের জায়গায় ফোর্স লিখে ফেলা যায়। আরেকটা জিনিস দেখো, যদি তুমি অবজেক্ট একবার যেটাতে ফেলছো ওটাতে তো তুমি চেঞ্জ করবে না, করবা? ওর মাস তো আর চেঞ্জ হচ্ছে না, হচ্ছে? তাহলে আমি কি বলতে পারি এই যে এম রো জি 4/3 এই পুরাটা একটা কি কনস্ট্যান্ট, এটাকে কে বলো, আর মাইনাস এইচ কি তোমার সেন্টার থেকে ডিস্টেন্স না, এটাকে তুমি এক্স বলো। এফ ইকুয়ালস টু কে এক্স আসছে চ্যাপ্টার 7 এ গিয়ে দেখো, এটাকেই স্প্রিং ফোর্সের ইকুয়েশন বলছে, সিম্পল হারমোনিক মোশনে ফোর্স বলছে, বলতে না? মজার না জিনিসটা? এন্ড দিস ইজ প্রুফ যে তুমি যদি আর্থের মাঝখানে একটা টানেল ফিরে দাও, অবজেক্ট গুলো এরকম লাফালাফি করবে। এবং এটা তো ধরো ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন বললাম, ফিজিক্যাল এক্সপ্লেনেশন দেখো। মনে করো এই তো আর্থ, তাই না? তুমি কি করছো, একটা টানেল খুঁড়ছো টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। ওই যে একটা মুভি আছে জার্নি টু দি সেন্টার অফ দি আর্থ, হ্যাঁ নাম, হ্যাঁ। তো এরকম একটা ধরো টানেল বানাইছি থ্রু দি সেন্টার অফ দি আর্থ। তুমি যে অবজেক্টটাকে ফেলতে চাও সেটাকে মনে করো এই যে টপ ক্রাস্টে রাখছো। তো টপ ক্রাস্টে যখন আসে ওর এক্সেলারেশন কত, যখন সে এটা হচ্ছে কি ধরো সেন্টার, ঠিক আছে, 9 পয়েন্ট, যখন সে একটু নিচে নামছে তার এক্সেলারেশন কি কমে গেছে? ধরো মনে করো সেটা হয়ে গেছে 7 সামথিং, আরো নিচে নামছে ধরো এটা হয়ে গেছে 4 সামথিং। কথার কথা, এক্সেলারেশন কি কমতেছে না? এক্সেলারেশন কমতেছে মানে কি ভেলোসিটি কমতেছে? ভেলোসিটি বাড়তেছে। এক্সেলারেশন কম মানে আগে যত জোরে ভেলোসিটি বাড়ছে এখন তার থেকে একটু আস্তে ভেলোসিটি বাড়তেছে, বাট ভেলোসিটি স্টিল কি করতেছে, বাড়তেছে, ইনক্রিজ করতেছে। যখন তোমার অবজেক্ট এই সেন্টারে পৌঁছায় যাবে তখন তোমার এক্সেলারেশন কত, 0। দ্যাট মিন্স তোমার ভেলোসিটি এরপরে আর বাড়বে না, বাট তুমি ম্যাক্সিমাম ভেলোসিটিতে পৌঁছায় গেছো না? ম্যাক্সিমাম ভেলোসিটিতে পৌঁছাইছো তার মানে তোমার কাইনেটিক এনার্জিও কি ম্যাক্সিমাম। কাইনেটিক এনার্জির জন্য তুমি কি থেমে থাকবা না সামনে যাবা, আরো আরো সামনে যাবা। তুমি যখনই আর একটু সামনে গিয়ে এখানে চলে আসছো, ডু ইউ সি হোয়াটস হ্যাপেনিং, তুমি সেন্টার থেকে এবার নিচে আবার নিচে চলে গেছো না? আর তোমাকে কোন দিকে টান দিবে, সেন্টারের দিকে। সেন্টার কোথায় আছে এবার, উপরে। তো এবার আর্থের জাস্ট অ্যাট্রাকশনটা রিভার্স হয়ে যাবে। তুমি নিচে নামতেছো, তোমার আর্থ টানতেছে কোন দিকে, উপরে। তুমি আস্তে আস্তে ডিসিলারেট করতেছো। তো তুমি যখন এই পয়েন্টে চলে আসবে তোমার ভেলোসিটি কি করে ফেলবে, 0। ডিসিলারেট করাতে করাতে এখন ভেলোসিটি 0 করে ফেলছে, ডিসিলারেট করাতে করাতে, বাট আর্থ স্টিল কি করতেছে তোমার উপরের দিকে। তো হোয়াট উইল ইউ ডু, তখন তখন কিন্তু উপরেরটার উপর না, আপ ইজ ডাউন। ব্যাপারটা বুঝছো? তুমি যখন এই মাথায় আসো পৃথিবী তোমাকে নিচ বরাবর, কেন্দ্র বরাবর টানতেছে। সো ইটস লাইক তুমি বাংলাদেশ থেকে আমেরিকায় চলে আসছো, বাট আমেরিকাকে দাঁড়াতে পারো না, আমেরিকার মাটি তো নিচে, আর্থ তো নিচে, মানে সেন্টার তো নিচে। তোমার আবার কি করতেছে, উপরে টান দেওয়া শুরু করছে। তুমি আবার এই নিচের দিকে 9.8 এক্সেলারেশন নিয়ে জার্নি স্টার্ট করবা। ইউ সি, আবার এক্সেলারেশন কমতে 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 এখানে কি হবে, 0, বাট ভেলোসিটি কি ম্যাক্সিমাম। তুমি এই জন্য আবার এই সেন্টার বার ক্রস করে উপরে যাবা, যেই উপরে যাবা আর্থ কোন দিকে। তো হোয়াট উইল হ্যাপেন, তুমি একবার উপরে যাবা একবার নিচে যাবা, একবার উপরে একবার নিচে, এন্ড দ্যাট ইজ হোয়াট উইল ইউ ডু। কতটুকু ফোর্সে, এই যে ইকুয়েশন F equals to kx, এবং তুমি চাইলে এখান থেকে ফ্রিকোয়েন্সি বের করে ফেলতে পারো, কত ফ্রিকোয়েন্সিতে দুলবা। পান না জিনিসটা, এটাই। এটা হচ্ছে এইচএসসির একটা স্টেমে দিছিল তাই দেখাইলাম আর কি, ইন্টারে না, মানে এসএসসি তে না, এইচএসসি স্টেমে। বাট ইন্টারেস্টিং স্টাফ। এনিওয়েজ, এই হচ্ছে কি গ্র্যাভিটি। এর বাইরে আসলে গ্র্যাভিটির কোনো কেস আমার মাথায় আসে না। কি কি দেখাইলাম আজকে, আর্থের সাথে তুলনা করে মার্স বা চন্দ্রের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কেমনে বের করবো, আর্থ সারফেস থেকে উপরে গেলে কেমনে যাব,
ওই মাউন্টেনের হাইট কত, বা ওই হাইটে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কত। তারপর মাইনে গেলাম, মাইনে আমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কত অথবা মাইনের ডেপথ কত, এবং আর্থের ডেন্সিটি কত, কনসিডারিং আর্থ একটা ইউনিফর্মলি ডেন্স প্ল্যানেট। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? আজকে এই পর্যন্তই তাইলে।